হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক করছিলাম। দুটো ক্লাস হয়েছিল এর আগে, 10 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের ক্লাসে আমরা 11 থেকে শুরু করব। তো আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা প্রথম ক্লাসটা দেখবে, কনসেপ্ট যে সূত্র কীভাবে কি হচ্ছে, কোন ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব সেগুলো বুঝতে পারবে। তো সেইভাবে প্রথম দিকের অঙ্কগুলো করতে হবে, সেগুলো জরুরি। আজকে আমরা 9 থেকে 11 থেকে শুরু করছি, 10 পর্যন্ত হয়ে গেছিলো। 11 অঙ্ক বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। তাহলে উচ্চতা 9 মিটার, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে দেখি। আমরা ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য এখানে ধরে নেব প্রথমে, ঠিক আছে? ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আমরা ধরে নেব। ধরি ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য এখানে মিটার এককে বেশি আছে, তাই সমস্তটা আমরা মিটার এককে নিচ্ছি, ঠিক আছে? আমরা মিটার এককে নেব ট্যাঙ্কির ব্যাসের দৈর্ঘ্য। ধরি ট্যাঙ্কের ব্যাস ইজ ইকুয়াল টু 2r মিটার। অতএব ট্যাঙ্কের ব্যাসার্ধ 2r/2 মিটার সমান r মিটার হয়ে যাচ্ছে। এটা আসলো। এবার ট্যাঙ্কের উচ্চতা বলা আছে। ট্যাঙ্কের উচ্চতা সমান 9 মিটার। অতএব ট্যাঙ্কের জলের আয়তন πr² 22/7 ইন্টু r² ইন্টু 9 এত ঘন মিটার, ঠিক আছে? ট্যাঙ্কের জলের আয়তন এটা বেরোলো। এবার বলছে যে পাইপটা দিয়ে জলটা বের করা হচ্ছে। তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে 225 মিটার বেগে জল যায়। তাহলে আমরা 1 মিনিটে 225 মিটার বেগে জল যায়, মানে যে 1 মিনিটে যতক্ষণ বের করব যে 1 মিনিটে কতটা আয়তনে জল যায়, তখন আমরা 225টাকে হাইট হিসাবে ধরতে হবে, উচ্চতা হিসাবে, ঠিক আছে? তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে 225 মিটার বেগে জল যায়। পাইপ দিয়ে 1 মিনিটে 225 মিটার বেগে জল যায়। তো তাহলে এই পাইপের ব্যাস কত বলেছে? পাইপের ব্যাস 6 সেমি। তাহলে সেমিকে 100 দিয়ে ভাগ করলে সেটা মিটার হচ্ছে। অতএব পাইপের ব্যাসার্ধ সমান 6/100 ইন্টু 2 এত মিটার। 3 কেটে গিয়ে তাহলে 3/100 মিটার। পাইপের ব্যাসার্ধ হয়ে গেল 3/100 মিটার। এটা এলো। এবার তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে কতটা জল যায়? অতএব পাইপ দিয়ে 1 মিনিটে যে জল বের হয় তার আয়তন সমান πr² ইজ পাই মানে 22/7, r² মানে 3/100 তার স্কোয়ার, 3/100 তার স্কোয়ার, πr² h মানে কত? এখানে 225 নিতে হবে, 225 এত ঘন মিটার, ঠিক আছে? এইটা পাইপ দিয়ে 1 মিনিটে যে জল বের হয় তার আয়তন আমরা নির্ণয় করলাম। এখানে কি বলেছে? 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। অতএব পাইপ দিয়ে 36 মিনিটে যে জল বের হয় তার আয়তন সমান 22/7 ইন্টু 3/100 তার স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 এত ঘনমিটার। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু এইটা। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, ঠিক আছে? দেখো তাহলে এরপর এখানে ক্যালকুলেশন করবে যে শর্তানুসারে আমরা এইটা হচ্ছে জলের আয়তনটা বের করছি ট্যাঙ্কে। এবার এইটা হচ্ছে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাচ্ছে, তার মানে সম্পূর্ণ জলের আয়তনটা এইটা। পাইপের সাহায্যে আমরা যেটা দুভাবে আয়তন বের করলাম, দুভাবে আয়তনের মানটা সমান হবে। তাহলে 22/7
ইন্টু আর স্কোয়ার ইন্টু 9 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 22/7 ইন্টু 3/100 তার স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36 ইন্টু 7/22 ইন্টু 1/9, এদিকে উল্টে যাবে ডান দিকে গেলে, ঠিক আছে। 22/7 আর 7/22 কেটে গেল, এই 9 3-এর সঙ্গে কেটে 3 হলো, এই 3 আবার কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার কী হবে দেখো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 225টাকে আমরা 15 ইন্টু 15, এটা 15 ইন্টু 6 আর একটা 100 নিচ্ছি, এইটা স্কোয়ার। দেখো এটা 100 স্কোয়ার, 100 ইন্টু 100 দুটো 100-র জন্য, তাহলে 100 স্কোয়ার হলে দুটো 100 হয়ে যাচ্ছে, 15 15 225 মিলে যাচ্ছে, 6 স্কোয়ার 36 ম্যাচ করে যাচ্ছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 6 15 90, তাহলে 90/100, তাহলে আর ইজ ইকুয়াল টু পয়েন্ট, এটা 0 0 কেটে যাচ্ছে, 0.9 হয়ে যাচ্ছে আর এর মান, 0.9 আসছে। তাহলে কি চেয়েছে এখানে, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ট্যাঙ্কের উত্তর লিখবো আমরা, এই ক্যালকুলেশনটা করার পর অতএব ট্যাঙ্কের ব্যাসার্ধ 0.9 মিটার, যে কোনো এককে রাখতে পারো, যদি মনে হয় সেমিতে প্রকাশ করবো সেমিতেও নিয়ে যেতে পারো। তাহলে 0.9 মিটার মানে 9 ডেসিমিটার মানে 90 সেন্টিমিটার হয়ে যাবে, 90 সেমি। অতএব ট্যাঙ্কের ব্যাস কত, 2 ইন্টু 90 এত সেমি, 90 দোকানে 180 সেমি, এটা অ্যান্সার এলো। হলো, 11টা হয়ে গেল। দেখো প্রসেসটা দেখে নাও। এবার আমরা 12 অঙ্ক শুরু করব। আচ্ছা, 12 অঙ্ক। অঙ্ক কি বলেছে দেখি। 12 অঙ্ক বলেছে যে সমান ঘনত্বে একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। 1 ঘনডেসিমি কাঠের ওজন এত এবং গুঁড়িটির ওজন এত কুইন্টাল হলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করি। আমরা প্রথমত গুঁড়ির ব্যাস ধরে নেব। 12টা ধরি, গুঁড়ির ব্যাস সমান 2r। কি এককে আছে এখানে দেখি, যেই একক বেশি পরিমাণে থাকবে আমরা সেই এককটা ইউজ করব। ডেসিমি একক আছে, আমরা এখানে ডেসিমি এককে নিচ্ছি। ব্যাস 2r ডেসিমিটার। অতএব গুঁড়ির ব্যাসার্ধ সমান 2r/2 ডেসিমি সমান r ডেসিমি। অতএব আবার গুঁড়ির ধরি, গুঁড়ির উচ্চতা সমান h ডেসিমি। এটাও বলা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। অতএব গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h এত বর্গ ডেসিমি। শর্তানুসারে 2πr/h সমান 440 বলে দেওয়া আছে, তাহলে 440-এর সঙ্গে এটা সমান হবে, ঠিক আছে। এবার দেখো আর একটা ক্যালকুলেশন আমরা করব, যে আয়তনটা বের করে নিতে পারবো। বলেছে 1 ঘনডেসিমি কাঠের গুঁড়ির ওজন 1.5 কিগ্রা। তাহলে 1.5 কিগ্রা এত কিগ্রা ওজন হয়, এত কিগ্রা কাঠের ওজন 1 ঘনডেসিমির। 1.5 কিগ্রা এত কিগ্রা ওজন 1 ঘন ডেসিমি কাঠের। 1 কিগ্রা ওজন 1/1.5 ঘন ডেসিমি কাঠের, ঠিক আছে। আর একটা কি আছে, আর একটা আছে যে 9.24 কুইন্টাল। তাহলে 9.24 কুইন্টাল মানে আমরা এখানে প্রকাশ করে নিচ্ছি 9.24 কুইন্টাল। 1 কুইন্টাল সমান 100 কেজি। কুইন্টাল সমান 9.24 ইন্টু 100
এত কিগ্রা বা কেজি। পয়েন্ট উঠলে এখানে 100, পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যা আছে পয়েন্টের পরে, তার জন্য দুটো শূন্য, তাহলে এই 100 কেটে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে 924 কেজি। ঠিক আছে, তাহলে 924 কেজি এত কিগ্রা ওজন, 924/1.5 এত ঘনডেসিমিল-8 পয়েন্ট ওপরে উঠলে 10 হয়ে গেল, 5 দুগুণে 10, 5 3 15, 3 দিয়ে কাটলে 3 3 9, 0 3 8 24, 308, 308 দুগুণে 616 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে কাঠের আয়তনটা হয়ে যাচ্ছে। কাঠের আয়তন বা গুঁড়ির আয়তন সমান πr²h এত ঘন ডেসিমি। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে πr²h সমান 616, এইটা 2 নাম্বার। তাহলে এইটা 1 নাম্বার আর এইটা 2 নাম্বার, এই দুটোকে ইউজ করে সমাধানটা করতে হবে। কীভাবে আমরা করব? আমরা 2/1 করছি, 2কে 1 দিয়ে ভাগ করছি। দেখো 2/1 করে পাই, 2/1 করে পাই কী পাচ্ছি এখানে? এটা পাচ্ছি πr²h বাই 2πrh সমান 616, এটা হয়ে যাচ্ছে 440। ঠিক আছে, এখানে পাই কেটে গেল, এইচ কেটে গেল, r² সঙ্গে আর কেটে গিয়ে আর পড়ে আছে, বা r = কত হয়ে যাবে? এখানে 616 × 2/220, এই 440, 440টা 2 এর সঙ্গে কেটে গেলে 220, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 0, 5 11 55, 5 11 55, 6 11 66, 10 দুগুণে 20, 28 দুগুণে 56, বা r = 28/10, বা r = 2.8। আর এর মান পেয়ে গেলাম। আর এর মানটা আমরা এই একে প্রয়োগ করছি, একে r সমান 2.8 বসিয়ে পাই, মানে 1 নম্বর সমীকরণটা আর এর মানটা পুট করছি। দেখো পুট করলে কি হবে? হয়ে যাচ্ছে 2 × 22/7 × 2.8h = 440, বা h = 440 × হাফ × 22/7 7/22 × 1/2.8, পয়েন্ট উঠলে 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই 4 7 28, এখানে 4 হয়ে গেল। আচ্ছা, এই 22 দুগুণে 44, 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 20কে 4 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে, 10কে 2 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে। তাহলে h সমান 5 × 5 25, এইটা হচ্ছে, দেখে নাও। তাহলে আমরা কি লিখব? আমরা এখানে লিখব অতএব কি চেয়েছে এখানে, যে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। অতএব গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ আর হলে ব্যাস কত হবে? সমান 2.8 × 2 এত ডেসিমি, সমান 5.6 ডেসিমি। আর গুঁড়ির উচ্চতা সমান 25 ডেসিমি, এইটাই লিখবে। আমরা এখানে ক্যালকুলেশনের পর এই দিকে লিখলাম জায়গার জন্য, তোমরা পরপর কিন্তু ক্যালকুলেশন করে দেবে, কোনো ডান সাইডে যাবে না, পরপর ক্যালকুলেশন করে দেবে খাতার। ঠিক আছে, এইভাবে করবে। দেখো 12 অঙ্কটা কমপ্লিট হলো। বুঝতে পারছো কি? দেখো যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে সেগুলো কিন্তু আমাদের জানাবে কমেন্টে, আমরা পুনরায় আলোচনা করব। ঠিক আছে, আর বইয়ের বাইরের কোনো অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবে। টেলিগ্রামে সার্চ করবে খামরু ম্যাথ ক্লাস, সেখানে জয়েন হবে, জয়েনে হয়ে প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দেবে। 13 অঙ্ক দেখো। আচ্ছা, এরপর 12 হলো 13 অঙ্ক কি বলছে? দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের ব্যাস, বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ সেমি 2.25 টাকা হিসেবে পাইপটির সমগ্র তলে আলকাতরা দিয়ে প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে দেখি। তাহলে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে, পাইপের অন্তর্ব্যাস কত? পাইপটির অন্তর্ব্যাস, তাহলে পাইপের অন্তর্ব্যাস কত আছে? পাইপের অন্তর্ব্যাস দেওয়া আছে 26 সেমি।
26 সেমি। অতএব পাইপের অন্তর ব্যাসার্ধ 26/2 সেমি সমান 13 সেমি। আচ্ছা, পাইপের বহির্ব্যাস সমান বহির্ব্যাস 30 সেমি। অতএব পাইপের বহির ব্যাসার্ধ সমান 30/2 সেমি সমান 15 সেমি হয়ে যাচ্ছে। এইটা আসছে দেখো, ঠিক আছে, এই পর্যন্ত এলো। তাহলে ব্যাসার্ধ আমরা বের করে নিলাম। এখানে কি বলে দিয়েছে, আচ্ছা প্রতি বর্গ ডেসিমিতে বলেছে, তো আমাদের ডেসিমিতে যাওয়া উচিত হবে। তাহলে সেমি থেকে ডেসিমিতে আসতে হলে এটা হচ্ছে 1.3 ডেসিমি হয়ে যাবে, এটা হচ্ছে 1.5 ডেসিমি। সেমি থেকে ডেসিমি, কারণ প্রতি ডেসিমিতে খরচটা বলে দিয়েছে, তাই আমরা ডেসিমিতে গেলাম, ডেসিমি এককে। পাইপের উচ্চতা কত, পাইপের এটা আমরা ডেসিমি এককে যাব। পাইপের উচ্চতা বলা আছে, পাইপের উচ্চতা বলা আছে 14.7 মিটার। 14.7 মিটার, 14.7 মিটার সমান কত ডেসিমিটার হবে, 147 ডেসিমি হবে, 147 ডেসিমিটার। এইটা হলো, ঠিক আছে। তাহলে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব, 2π r1 + r2 × h। এই সূত্রটা মনে রাখবে ফাঁপা চোঙের ক্ষেত্রে, 2π এই দুটোর যোগফল 1.5 + 1.3 × 147 প্লাস 2π দুটো ব্যাসার্ধের যোগফল ইন্টু h প্লাস 2π এটা হচ্ছে বহিঃস্কয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কয়ার, এইটা, ঠিক আছে, বহির্ব্যাসার্ধ স্কয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কয়ার। 2π ব্যাসার্ধ যোগফল ইন্টু উচ্চতা, 2π ইন্টু বহির্ব্যাসার্ধ স্কয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কয়ার, এত বর্গ ডেসিমি হবে, এত, এটা স্কয়ার। এই সূত্রটা তোমাদের আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে। এটা হয়ে যাচ্ছে 2π কমন নিয়ে নিলে, এখানে 2π কমন নিলে এখানে 1.5 + 1.3, 1.5 + 1.3 লিখছি আমরা। আর এইখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার যে সূত্র আছে, a + b × a - b আমরা সূত্র প্রয়োগ করে দিচ্ছি, প্লাস 1.5 + 1.3 × 1.5 - 1.3 এত বর্গ ডেসিমি সমান 2π, এইখানে একটা 147 ছিল, ইন্টু 147। তাহলে এই দুটো যোগফল কত হবে, 1.5 আর 1.3, তাহলে 2.8 হচ্ছে। 2π 2 × 22/7 ইন্টু এই দুটো যোগফল করলে, যোগফলটা যদি কমন নিই 2.8, ব্র্যাকেটে পড়ে থাকছে এখানে কিছু নেই, মানে 147 থাকছে, এই যে ইন্টু গুণ আকারে আছে, আর এইখানে এদের প্লাস বিয়োগফলটা 0.2, এত বর্গ ডেসিমি, এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা আসছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 × 22/7 ইন্টু 2 পয়েন্ট উঠে গেল, পয়েন্টের জন্য 1, তারপর একটা শূন্য আছে বলে নিচে একে একটা শূন্য হচ্ছে, তাহলে এটা 147.2 হচ্ছে। আমরা একবার 147.2 এই দশমিকের জন্য একটা সংখ্যা আছে শূন্য, 10 করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 4 × 7 = 28, 4 এইরকম আছে, 4 × 7 = 28। এবার আমাদের গুণটা করতে হবে। কি হিসাবে খরচ বলে দিয়েছে, এখানে খরচ বলেছে প্রতি বর্গ ডেসিমি 2 আচ্ছা আমরা এই আকারেই রেখে দিই, 22 দোকানে এটা হচ্ছে 4 × 22 = 88, এটা যদি কেটে দিই, এটা 5 আকারে রেখে দিলাম, 4 × 22 = 88 ইন্টু 1472/25, 5, এত বর্গ ডেসিমি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলটা। এবার কি বলেছে, আলকাতরা দিয়ে প্রলেপ দিতে কত খরচ হবে, তাহলে প্রতি বর্গ ডেসিমি মানে এক বর্গ ডেসিমিতে খরচ হয়, অতএব 1 বর্গ ডেসিমিতে খরচ আলকাতরার প্রলেপ দিতে, আলকাতরার প্রলেপ দিতে 1 বর্গ ডেসিমিতে খরচ হয় 2.25 টাকা, 2.25 টাকা। আর এইটাতে 88 ×
এখানে তো সেই কাটাকাটি করতেই হবে, এখানে গুণ করতে সময়টা লাগতো, আমরা সেইটা ওই হিসাবেই রেখে দিলাম, এখানে কাটাকাটি করে একবারে সিম্পলিফাই করবো। 8 × 1472 বাই 5 এত বর্গডেসিমিতে খরচ হয়। এটা তাহলে 2.25 ইন্টু 88 ইন্টু 1472, 5টা নিচে হবে, দশমিক উঠলো, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, এত টাকা হচ্ছে। হ্যাঁ, এত টাকা। 5 দিয়ে কাটলে 5 25, 5 4 20, 2 25 45 হয়ে যাচ্ছে। 4 দিয়ে কাটলে 4 22 88, 4 25 100, ঠিক আছে, 4 25 100 হচ্ছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 4, এটা 4 দিয়ে কাটলে 4 22 88, 4 25 100 হচ্ছে, এই মানটা আসছে। এবার আমরা যদি 5 দিয়ে কেটে দিই, 5 9 45, আর 5 5 25 আসছে, একটা 5 থেকেই যাচ্ছে, তাহলে গুণফলটা আসছে 1472 ইন্টু 9। তাহলে 1472কে 9 দিয়ে গুণ, প্রথমে 1472কে 9 দিয়ে গুণ করলে 1 7 63, 4 হাত থেকে 6, 4 9 36 42, 2 হাত থেকে 4, 9 কে 9 4 13, ঠিক আছে, এর সঙ্গে 22 গুণ, 22 গুণ করলে 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 4 দুগুণে 8 রেখে 9, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1 2 ইন্টু 2 6 4 9 6, 6 9 6 15, 5 হাত থেকে 1, 9 8 4 13 রেখে 14, 4 হাত থেকে 1, 6 6 10 রেখে 11 হাত থেকে 1, 6 2 8 রেখে 9 2, এইটাকে নিচে 5 আছে, 5 দিয়ে ভাগ, 5 5 25, 4 41, 5 8 40, 1 14, 5 দুগুণে 10, তাহলে 10 হলে 4, 4 45, 5 9 45, 6 5 1 5, 1 হচ্ছে, দশমিকের জন্য 0, 5 দুগুণে 10, এইটা আসছে 58291। এই ধরনের মান একটা আসছে 58291। এখানে কত আছে আমাদের? 1472, 2.25 টাকা, তাই তো বলেছে। 1 বর্গডেসিমিতে খরচ 2.25 টাকা। তাহলে এখানে আমাদের যে মানটা আসছে 147.2 আসছে, আর মান চলে এসছে 88/5 আসছে। তাহলে এখানে খরচটা যেটা হচ্ছে আমাদের আছে 5829। ক্যালকুলেশনটা একবার দেখি আমরা। এখানটা হচ্ছে 2 22 7, এই দুটো যোগ করলে 2.8, এটা থেকে কমন নেওয়া হয়েছে, এখানে 147 আছে, আর এদের বিয়োগফলটা 0.2 হবে, তাহলে 147.2, তাহলে এই মানটা থাকছে। তাহলে এখানে একটা 10, এই 10টা মিসিং গেছে, ইন্টু 10, এই 10টা মিসিং গেছে, এখানে একটা 10 হবে, 10, তাহলে এখানে 10 একটা গুণ আকারে হয়ে যাবে। 10 একটা গুণ আকারে হলে তাহলে এখানে একটা 10 দিয়ে ভাগ হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে এত টাকা, মানে নিচে একটা 10 আছে, তাহলে 291,456 বাই 5 10 50, এত টাকা। তাহলে 5 দিয়ে ভাগ করলে এইটা আসছে, তাহলে 10 আছে একটা এক্সট্রা, সেখানে একটা ঘর শুধু এদিকে চলে আসবে, সমান 5829.12 টাকা। এটা উত্তরটার পূর্ণবাক্যে লিখলাম না, ক্যালকুলেশনটা দেখে নাও, সম্পূর্ণ এইরকম হবে, এক্স্যাক্ট এইরকম ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তাহলে আলকাতরার প্রলেপ দিতে সম্পূর্ণ খরচ হবে, অতএব আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে, আলকাতরার প্রলেপ দিতে খরচ 5829.12 টাকা, 5829.12 টাকা, ঠিক আছে। আলকাতরা প্রলেপ দিতে এটাই খরচ, 5829.12। নেক্সট দেখো 14 অঙ্ক, 14। কি আছে? দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে,
দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য আছে এত ডেসিমি। চোঙটি এত ডেসিমি ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি চোঙটির বহির্ব্যাস আমরা ধরে নিচ্ছি। ধরি চোঙটির বহির্ব্যাস এখানে বেশিরভাগই কি এককে আছে, ডেসিমি এককে আছে, তাই আমরা ডেসিমি এককে ধরে নেব। ধরি চোঙটির বহির্ব্যাস, ধরি চোঙের বহির্ব্যাস 2r ডেসিমি। অতএব চোঙের বহির ব্যাসার্ধ 2r/2 ডেসিমি সমান r ডেসিমি। চোঙের উচ্চতা কত? চোঙের উচ্চতা চোঙের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। 2.8 মিটার সমান 28 ডেসিমিটার। এটা হচ্ছে চোঙের উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চোঙের আয়তন কত হবে? দেখো চোঙের আয়তন হবে, আমরা এই যে এইটা যদি চোঙ হয় এইরকম আছে, এই জায়গাটা আয়তনটা চাইছে, এই জায়গাটা আয়তনটা চাইছে। আমরা আবার এইটাই বহির্ব্যাসটা নিয়ে আয়তনটা বের করলাম, সেখান থেকে অন্তর্ব্যাসের সমেত আয়তনটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে এই যে মাঝের যে কঠিন পদার্থ আছে সেটা বেরিয়ে যাবে, কতটা পদার্থ দিয়ে তৈরি হয়েছে সেটা বেরোবে, ঠিক আছে। এই প্রসেসটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে বলছে এত ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। চোঙটি যে পরিমাণ লোহা দিয়ে তৈরি সেটা হবে, অতএব চোঙটি যে পরিমাণ লোহা দিয়ে তৈরি, চোঙটি যে পরিমাণ, এগুলো আরও শর্ট করে দেওয়া যাবে, কিন্তু 4 নম্বর অঙ্ক তো 4 নম্বর মতো করেই করতে হবে। চোঙটি যে পরিমাণ লোহা দিয়ে তৈরি তা কত? পাই r স্কোয়ার, এটা হচ্ছে বহির্ব্যাস, তাহলে পাই r স্কোয়ার ইন্টু 28 মাইনাস পাই অন্তর্ব্যাস কত বলা আছে? অন্তর্ব্যাসটা আমাদের লেখা হয়নি। ফাঁপা চোঙের উচ্চতা, চোঙটির অন্তর্ব্যাস 4.6 ডেসিমি। চোঙের এখানে লিখে নেবে চোঙের অন্তর্ব্যাস 4.6 ডেসিমি। অতএব চোঙের অন্তর্ব্যাসার্ধ সমান 4.6/2 ডেসিমি সমান 2.3 ডেসিমি ইজিক্যাল টু পাই ইন্টু 2.3 তার স্কোয়ার ইন্টু 28। এত ঘন ডেসিমি সমান পাই, আর 28 যদি আমরা কমন নিয়ে নিই, এখানে থেকে যাচ্ছে r স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার, এত ঘন ডেসিমি। তাহলে শর্তানুসারে কী হবে? এতটা লোহা দিয়ে তৈরি। এবার কতটা লোহা দিয়ে তৈরি সেটা বলা আছে, এবার এটার সঙ্গে আমরা সমান করে দেবো। পাই ইন্টু 28 ইন্টু r স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে? বলা আছে 84.48, বা তাহলে r স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার ইজিক্যাল টু 84.48 দশমিক করলো, তার জন্য 1 0 0, পায়ের মানে এখানে 22-এর 7, এদিকে এলে 7/22 লিখে দিচ্ছি আমরা, 28টাকে 1/28 লিখে দিচ্ছি, 4 7 28 4 হলো, 22 দিয়ে কাটলে, আচ্ছা 4 দিয়ে কাটি প্রথমে, 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 22 দিয়ে কাটলে 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, 11 একে 11, 10, 101, 9 11 99, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 96, বা r স্কোয়ার ইজিক্যাল টু, এটা হচ্ছে 0.96 প্লাস 23কে 23 দিয়ে গুণ করলে কী হবে? 96কে 100 দিয়ে ভাগ করলে 0.96 হচ্ছে, 23কে 23 দিয়ে গুণ, 23 3 3 9, 3 দুগুণে 6, 46, 9, 6 6 12 2 হাতে 1 4 5, 529, তাহলে 5.29 হবে। এদিকে মাইনাস আকারে ছিল, ওদিকে গেলে প্লাস হবে। r স্কোয়ার সমান 9 6 15 5 হাতে 1, 9 2 11, আর একে 12 2 হাতে 1, 5 হাতে 6, 6.25, বা r ইজিক্যাল টু প্লাস মাইনাস 2.5, বা r ইজিক্যাল টু 2.5 হচ্ছে, এইটা আসছে, ঠিক আছে। তাহলে এইটা r এর মান এলো। কী চেয়েছে এখানে? আর আমরা কি ধরেছি? চোঙের বহির ব্যাসার্ধ r হয়েছে, অতএব চোঙের বহির ব্যাস
বহির্ব্যাসই চেয়েছে, অতএব উত্তর লিখবে অতএব চোঙের বহির্ব্যাসার্ধ 2.5 ডেসিমি। অতএব চোঙের বহির্ব্যাস 2 × 2.5 ডেসিমি সমান 5 ডেসিমি। এটাই উত্তর। দেখে নাও প্রসেসটা, ঠিক আছে? এটাই উত্তর। এটাই চেয়েছে যে চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো, চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে, ঠিক আছে? প্রসেসটা দেখে নাও ভালো করে। তো 14 পর্যন্ত হলো আজকের ক্লাস, আমরা এখানেই স্টপ করছি। যে কোনো অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা পরবর্তীকালে সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।